রাজধানীর ব্যস্ততম মহাখালী বিমানবন্দর সড়ক, যে সড়কে প্রতিদিন চলাচল করে দূরপাল্লার শত শত বাসসহ নগরের বিভিন্ন রুটের গণপরিবহন। যানবাহনের চাপে যানজট যেখানে নিত্যসঙ্গী, এমন চিত্র রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। যত্রতত্র ফুটপাত দখল করে দোকানপাট, কোথাও কোথাও ২-৩ স্তরে দখল করায় সড়কের পরিধি কমে আসে প্রায় অর্ধেকে। আর খোরাখুরির পাশাপাশি অবরোধ আন্দোলনে যানজটে স্তব্ধ হয় পুরো নগরী। ফুটপাতে অনেক দোকান থাকার কারণে আমাদের মেইন রাস্তা ব্যবহার করতে ঠিক করে হাঁটা যাচ্ছে না, রিক্সার জাম, বাসের জাম, মানে এটা তো মোটামুটি মনে হয় যে দখলই, মনে হয় যে পুরো রাজ্যটাই মনে হয় যে ফুটপাত যারা বা হকার তারা দখল করে ফেলছে। সিগন্যাল ছাড়াও নর্মাল রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে এই গাড়ি, এই ফুটপাতের দোকানগুলোর কারণে। শৃঙ্খলা নেই যানবাহন চলাচলেও, চালকদের কাছেও নেই সদুত্তর। জামজট তো হইতাছে, পিছে জামজট হইতাছে। যাত্রীরা আসলে কি করবো, মোটরসাইকেল আইতাছে, টান দিলাম চাকার তলেই পড়ে না, কই পড়ে। সারাদিন তিন টিপ মারতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আর কি। ট্রাফিক পুলিশের সামনেই অহরহ চলে চালক হকারের এমন দৌরাত্ম্য। নিজেদের অসহায়ত্বের কথা জানালেন এই সার্জেন্ট। শুধু জরিমানা করেই কমানো যাবে না, জনসচেতনতা তৈরি করতে হবে, তবে এই জ্যামের পরিমাণ কমবে। এত ঢাকা শহরে এমনিতেই জ্যাম, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে জ্যাম কমানোর চেষ্টা করি। পুলিশের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটপাত দখল যাতে না হয়, আমাদের ফোর্সের সহায়তায় যতটা পারা যায় নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে। প্লাস অবৈধ পার্কিং যাতে না করে নর্মালি প্রসিকিউট করা হচ্ছে। যারা যারা অবৈধ পার্কিং করে বা বাস বা গাড়ি কোথাও যদি অবস্ট্রাকশন করে বা অবৈধ পার্কিং করে, রেগুলারলি তাদের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউট করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অসহনীয় যানজট নিয়ন্ত্রণের টোটকা সমাধান নেই। পরিকল্পনার অভাবে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে কোনো কাজে আসছে না। পরিবহনে আমার যখন যেটা দরকার হয়েছে, শর্ট টার্ম নিডটাকে অ্যাড্রেস করার জন্য ঠেকা দিয়েছি। ট্রাফিক দিন দিন বেড়ে যাবে, মেগা সিটি তার যে জটিলতা সামনে আসবে, এটাকে প্রক্ষেপণ করে পেশাদারিভাবে আমরা কখনো কিছু করিনি। ফ্লাইওভার হতে একটা বড় সমস্যা হচ্ছে যে যেহেতু এখানে বিনিয়োগ ভারী, সমস্ত যারা বাস্তবায়নকারী সংস্থা আছে তারা কিন্তু ওই দিকে ছুটেছে। এবং আমরা যেটা করেছি আসলে এই ধরুন বড় বড় ফ্লাইওভার করে মূলত প্রাইভেট ভেহিকেলকে কিন্তু আরও বেশি উৎসাহিত করেছি। তো এই কারণেই শুধু ফ্লাইওভার দিয়ে এটা একটা ব্রডব্যান্ড কানেকশন, কিন্তু ফ্লাইওভারের গাড়ি নিচে যে সড়কে গিয়ে নামবে সেই সড়কের গতিবেগ কিন্তু 4 কিলোমিটার। তাহলে আমি একটা হাই স্পিড করিডোরের সাথে যখন নিচের সড়কে 5 কিলোমিটার সাথে যুক্ত করছি, এটা তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক বলেন, যানজট কমাতে সরকারি উদ্যোগে বাসগুলোকে কোম্পানি ভিত্তিক একটি করিডোরে নিয়ে আসতে হবে। টেকসই সমাধান, ছোট্ট একটা পলিসি সাপোর্ট, এক করিডোরে এক বাস কোম্পানি চলবে। এটা কি সম্ভব? ঢাকার বুকেই 3 জায়গায় আছে, ক্যান্টনমেন্টে আছে, হাতিরঝিলে আছে, গুলশানে আছে। এইটাকে বড় করলে ঢাকা হয়ে যায়। এত কিছু দেখার পরেও যখন যে আসে তাকেই আমরা রুট পারমিট দিয়ে দেই, যারা দিচ্ছেন তারাই কিন্তু যানজটের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্যমান ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয়, অনেকটা অসম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। 5ই আগস্টে পট পরিবর্তনের পর থেকেই ভিসা সীমিত করেছে ভারতীয় হাইকমিশন। বাংলাদেশে জটিল রোগে আক্রান্ত রোগীরা ভয়াবহ সংকটে পড়েছেন এই পরিস্থিতিতে। সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসা সেবায় বিকল্প দেশ হিসেবে চীনকে ভাবছে সরকার। এ নিয়ে সে দেশের সরকারের সাথে আলোচনাও হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন, কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসা দিতে ভিসা, বিমানের টিকিট সহ পুরো প্যাকেজ নিয়ে কাজ করছে দূতাবাস। কুনমিংয়ে আমরা বাংলাদেশি রোগীদের জন্য কিছু ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছি, যারা প্যাকেজ সার্ভিস সরবরাহ করবে, যাতে বিমান টিকিট, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াত ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। আমরা 3টি হাসপাতালকে নির্দিষ্ট করার চেষ্টা করছি। তবে এজেন্সিগুলো বলছে ভিন্ন কথা। তারা বলছেন, ক্রমেই কঠিন হচ্ছে চীনের ভিসা প্রক্রিয়া। ভিসার জটিলতা দিন দিন বাড়ছে।
এমনিতে হচ্ছে কাস্টমারের আমাদের অনেক ডিমান্ড আছে চায়নাতে যাওয়ার জন্য, স্পেসিফিকলি বিজনেস এবং হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসাটাই বেশি ডিমান্ডেড। এখন পর্যন্ত মেডিকেল ভিসার জন্য আমরা কোনো কোয়ারিজ পাই নাই। চাইনিজ এম্বাসির রিকোয়ারমেন্টস থাকে, ওনাদের এক্সিট পয়েন্ট এন্ট্রি পয়েন্টগুলো এগুলো কনফার্ম থাকতে হবে, লাইক এয়ারপোর্ট কোন এয়ারপোর্ট দিয়ে যাবে, কোথায় যাবে, ওনার ট্রাভেল প্ল্যানটাই চায় সব কিছু মিলে। আর লাস্ট কয়েকটা প্রিভিয়াস কান্ট্রি ভিজিট চাচ্ছে, এগুলোর কারণে ওনাদের ভিসাগুলো অ্যাপ্লাই করা অনেক জটিল হয়ে গেছে। এক্ষেত্রে সরকারি উদ্যোগ আরও কার্যকর না হলে এই পরিকল্পনা কতটা কাজ করবে তা নিয়ে সংশয়ের কথা জানান ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাচ্যের ডান্ডিখ্যাত শীতলক্ষা তীরের শহর নারায়ণগঞ্জ দেশের অন্যতম নদীবন্দর ও টেক্সটাইল খাতের ব্যবসা ও শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। শহর ও বন্দর এই দুই অঞ্চল নিয়ে নারায়ণগঞ্জ 5 আসন। বাণিজ্যিক নগরী হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় এর রাজনীতি। শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জ মহানগরে বদলেছে রাজনীতির হিসেব নিকেশ। মাঠে নেই আওয়ামী লীগ, তবে সাংগঠনিক কর্মসূচি নিয়ে ব্যস্ত অন্য রাজনৈতিক দলগুলো। গণপরিষদ নির্বাচনের দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছে সরকারপন্থী জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মতে গণপরিষদ নির্বাচন আগে হলে সব দলমতের ভিত্তিতে সংস্কার করা যাবে। আমরা যদি নতুন বাংলাদেশ না তৈরি করে নির্বাচনে যাই, তাহলে আসলে 75 পরবর্তী যে সময়টা আসলে অতিবাহিত হয়েছে বাংলাদেশে, সেই ধারাই আসলে বাংলাদেশ চলতে থাকবে। আমাদের দরকার হচ্ছে গণপরিষদ নির্বাচনটা আগে, তারপর হচ্ছে জাতীয় নির্বাচন। গণপরিষদ নির্বাচন যদি এখন হয়, তাহলে কি হবে, সকল দল মত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকবে গণপরিষদ নির্বাচনে। প্রায় একই সুরে সংস্কারের দাবি তুলছে গণসংহতি আন্দোলনও। তারা বলছে অভ্যুত্থান ক্ষমতার হাত বদলের নয়, বরং কাঠামো পরিবর্তনের। এই অভ্যুত্থান কেবলমাত্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তন। যদি একটা সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে এটা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে রক্তের সাথে প্রতারণা, বেইমানি। এদিকে ন্যূনতম সংস্কারের পর জামায়াত নির্বাচন চাইলেও নারায়ণগঞ্জ 5 আসনে এরই মধ্যে প্রার্থী নির্ধারণ করেছে দলটি। এছাড়া সভা সমাবেশের মধ্য দিয়ে সাংগঠনিক ভিত আরও মজবুতের চেষ্টায় তারা। সংগঠন 300 আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় সংস্কার যেটুকু না হলেই নয়, সেটুকু হওয়া দরকার এবং তারপরেই নির্বাচন হওয়া দরকার। স্থানীয় জনশক্তি যারা আছে, জামাতের যারা জনশক্তি, তাদের মতামত এবং জনমত জরিপের একটা মতামত আমরা কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে। নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসছে সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ আরও কয়েকজনের। সবাই নিজের মতো করে মাঠ গোছানোর চেষ্টা করছেন। যারই জনপ্রিয়তা থাকবে যে প্রার্থীর, সেই প্রার্থীকেই আগামী জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে। 5 নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা সেই প্রার্থীর পক্ষে আমরা কাজ করব। এদিকে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও নতুন ধারার রাজনীতি চান বিশিষ্টজনেরা। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই আসলে শেষ পর্যন্ত অর্থ বয়ে আনতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সাধারণ মানুষের কাতার থেকে উঠে আসা লোকজনদেরই আসলে সত্যিকারভাবে রাজনীতিতে আসা উচিত এবং তাদেরকেই নির্বাচন করা উচিত এবং জনগণেরও উচিত যে সেই ধরনের লোকদেরকে নির্বাচিত করা। রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। মাসে 2.5 লাখ টাকা বেতন, মিলবে আরও নানা সুবিধা। ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি এজেন্সির এমন প্রলোভনে গেল বছরের 28 অক্টোবর রাশিয়া পাড়ি জমান নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার ভগ্নিপতি রহমত আলী। তবে রাশিয়া পা রেখেই ভুল ভাঙে তাদের। জোর করে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে, সেখানে নামমাত্র প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে। চলতি মাসে 20 তারিখে পরিবারের সাথে কথা হয় তাদের, জানান যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা সম্পর্কে। এর 6 দিন পর রহমত আলী ফোন করে জানান ইউক্রেনের ড্রোন হামলায় মারা গেছেন হুমায়ুন কবির, শঙ্কায় তার জীবনও। খবর শোনার পর থেকেই পুরো পরিবার শোকে স্তব্ধ। ছেলে আর জামাইয়ের ছবি হাতে কেঁদে চলেছেন কারিমুন বেগম, বেদনায় শোকে পাথর হুমায়ুনের স্ত্রী। আমার জামাই গেছে, আমার ছেলে গেছে, ছেলে তো মারাই গেছে। আমার ছেলেকে যাতে দেশের বাড়ি পাঠায় দেয় জামাক সময়তে, এই সংসার তো কেউ নাই বাবা। ট্রেনিং এর পরে আমার স্বামী লাস্ট 20 তারিখে বলছে
যে আমাদেরকে উদ্ধার করো, আমাকে হয় একটা ভালো কাজ করার জন্য অনুরোধ করো, নইলে আমাদেরকে দেশে আসানোর ব্যবস্থা করো। ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা ও স্বামীকে ফেরাতে সরকারের সহযোগিতা চান রহমত আলীর স্ত্রী। আমার সরকারের কাছে আবেদন, আমার স্বামীটা দেশে ফিরে নিয়ে আসেন আর আমার ভাইয়ের লাশটাও নিয়ে আসার চেষ্টা করেন। আমরা নিশ্চয় আমার দুটো ছেলে মেয়ে, তাদেরকে দেখার মতন কেউ নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের কথা জানালেন স্থানীয় সামাজিক সংগঠনের এই নেতা। আমরা এই বিষয়ে ইউনো মহোদয়ের সাথে একটু যোগাযোগের চেষ্টা করতেছি এবং ওনারা দরখাস্ত দিলে একটু জোরালো ভাবে নাটোর ডিসি অফিস এবং জেলা প্রশাসক কার্যালয় এবং যে কোনো জায়গায় যেতে হলে আমরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করব। অভিযুক্ত দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। মায়ের ভাষার অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে 52-র 21শে ফেব্রুয়ারিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সালাম, রফিক, জব্বারের মতো অসংখ্য মৃত্যুঞ্জয়ী বীর। সেই থেকেই শুরু মুক্তির সংগ্রামের দীর্ঘ ইতিহাস। প্রেরণার এই ফেব্রুয়ারিকে তাই ঘটা করেই স্মরণ করলেন সিলেটের সংস্কৃতি কর্মীরা। শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ পদযাত্রায় অংশ নেন রক্তের দামে কেনা বর্ণমালা হাতে নিয়ে। এই মাস আমাদের জাগরণের মাস, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। এই বার্তাটি এই মাসের মধ্য দিয়ে বা এই আয়োজনের মধ্য দিয়ে গোটা দেশে, গোটা জাতিকে জানান দেওয়া হয়। বর্ণমালার মিছিলের স্রোত গিয়ে মিলিত হয় শহীদ মিনারে। সেখানে ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা ভাষার গানের সাথে নৃত্যালেখ্য পরিবেশন করেন। প্রাণের বিনিময়ে অর্জিত ভাষার শুদ্ধ চর্চা, বহুমাত্রিক প্রয়োগের তাগিদ দেন সাংস্কৃতিক সংগঠকরা। 21 আমাদের চেতনা। এই ভাষার প্রথম দিন থেকে শুরু করে আমরা যেন সম্মিলিত নাট্য পরিষদের এই ফেব্রুয়ারি মাসটাকে সম্পূর্ণ মাস উদযাপন করতে পারি। আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা প্রতিটি স্তরে স্তরে যেন এটা চালু হোক, এটাই হোক আজকের দিনে আমাদের সকলের অঙ্গীকার। শুভেচ্ছা সবাইকে। 21-এর চেতনায় বাংলার পাশাপাশি সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষার অধিকার নিশ্চিতে প্রচেষ্টার কথা জানান সবাই। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।